পাথরের দিকে। আমি বললাম, "কি মেসকান্দর, বেচবে?" যে, "না, আমি কিন্তু চলে যাব। পেছন থেকে ডাকলে লাভ হবে না।" মেসকান্দর চোখ-মুখ শক্ত করে বলল, "লাখ টাকা দিলেও পাথর বেচুম না।" আমি ম্যানেজারকে নিয়ে হাঁটা দিলাম। কিছু দূর গিয়ে ফিরে তাকালাম। মেসকান্দর পাথরের উপর বসে আছে, সিগারেট টানছে। ম্যানেজার সাহেব বললেন, "ওই গাধা বোধহয় 20,000 টাকা মানে কত টাকা সেটাই জানে না।" আমি বললাম, "হতে পারে। 100 পর্যন্ত সে হয়তো গুনতেই জানে না, 20-তে আটকে আছে। তার কাছে 100 হলো 5 কুড়ি। কিংবা এও হতে পারে গাধাটা ভেবেছে এটা অনেক দামি জিনিস, ফাঁকি দিয়ে তার কাছে থেকে সস্তায় নিয়ে যাওয়া হচ্ছে। এটাও হতে পারে।" ম্যানেজার সাহেব বললেন, "আপনি কেন 20,000 টাকায় এই পাথর কিনতে চাচ্ছেন?" আমি গম্ভীর গলায় বললাম, "এটা সাধারণ পাথর না, খুবই রহস্যময় পাথর।" "কি রহস্য?" "সেটা তো ম্যানেজার বলা যাবে না। গুপ্তবিদ্যা বা বাতিনি জ্ঞান সব সাধারণের জন্য নয়।" বেকুব মেসকান্দর মিয়া কি পাথরের রহস্যের কথা জানে? জানতেও পারে। না জানলে সে তার ডেরায় ফেরার সময় এমন একটা ভারী পাথর বয়ে নিয়ে যায় কেন? ম্যানেজার সাহেব, সিগারেট খাবেন? জি না। জি না, আমি ধূমপান করি না। আপনাকে খুবই বিচলিত মনে হচ্ছে। শরীরে কিছু ক্যাফেইন ঢুকলে নার্ভ শান্ত হতে পারে। ম্যানেজার সাহেব সিগারেট নিলেন, সিগারেট ধরালেন, প্রথম টান দিচ্ছেন। তার নার্ভ শান্ত হচ্ছে বলে মনে হচ্ছে না। ঘাড়ের রগ ফুলে উঠেছে, চোখ মুখ শক্ত। ভদ্রলোকের বয়স 40ও হতে পারে, আবার 50-55ও হতে পারে। রোদে জ্বলে যাওয়া চেহারা। মনে হয় দীর্ঘদিন ক্যানভাসারের চাকরি করেছেন, রোদে রোদে ঘুরেছেন। ক্যানভাসারদের মতোই দ্রুত চোখ, সারাক্ষণ ইঁদুরের মতো চোখের মনি নাড়ছে। চোখই বলে দিচ্ছে মানুষটা অস্থির প্রকৃতির। গলার স্বর ভারী। আমার ধারণা যে স্বরে উনি এখন কথা বলছেন সেই স্বরটা আসল না, নকল। বিশেষ বিশেষ কথা বলার সময় ভদ্রলোক সম্ভবত গলার স্বর বদলান। তিনি আমার দিকে খানিকটা ঝুঁকে এলেন, গলার ভারী স্বর আরো ভারী করলেন, প্রায় ফ্যাঁসফ্যাঁসে গলায় বললেন, "বুঝলেন ভাই সাহেব, আপনাকে একজন জন্মান্ধ জোগাড় করতে হবে। তাকে দিয়ে লোকালয়ের বাইরে অমাবস্যার রাত্রিতে একটা লাউ গাছের বিচি পুঁততে হবে। বিচি পোঁতার সঙ্গে সঙ্গে মাটিতে ছড়িয়ে দিতে হবে কুমারী কন্যার ঋতুকালীন নষ্ট রক্ত। সেই কন্যাকে সেই কুমারী কন্যাকেও হতে হবে জন্মান্ধ।" আমি হাই তুলতে তুলতে বললাম, "আপনার দেখি জন্মান্ধেরই কারবার।" ভদ্রলোক আহত গলায় বললেন, "আমাকে কথা শেষ করতে দিন। মাঝখানে কথা বললে হবে কিভাবে? আপনার যদি কিছু বলার থাকে আমি কথা শেষ করি, তারপর বলবেন।" আমি আবারও হাই তুলতে তুলতে বললাম, "জি আচ্ছা।" আমার এবারের হাইটা ছিল নকল। ভদ্রলোককে বুঝিয়ে দেবার চেষ্টা যে তার জন্মান্ধ বিষয়ক গল্প শুনতে ইচ্ছা করছে না। ভদ্রলোক এই সহজ সত্য ধরতে পারছেন না। তিনি গল্প শুনিয়েই ছাড়বেন। এরপর আপনাকে যা করতে হবে তা হচ্ছে প্রতিদিন খালি পায়ে সতীশিনী নদী থেকে মাটির পাত্রে 1 পাত্র করে পানি আনতে হবে। পানি আনার কাজটা করতে হবে মধ্যরাত্রে। ও আচ্ছা। পানি আনতে হবে উলঙ্গ অবস্থায়। তখন গায়ে কোনো কাপড় থাকলে চলবে না। সেই পানি দিয়ে
প্রতি রাতেই লাউ গাছের বীজ যে জায়গায় পুঁতেছেন সেই জায়গাটা ভিজিয়ে দিতে হবে, যতদিন না বীজ থেকে অঙ্কুরোদ্গম না হচ্ছে। আমি আগ্রহশূন্য গলায় বললাম, ইন্টারেস্টিং। ভদ্রলোক আরো খানিকটা ঝুঁকে এলেন। আমি লক্ষ্য করলাম ভদ্রলোকের গলা অন্য মানুষদের গলার চেয়ে লম্বা। তার শরীরটা আগের জায়গাতেই আছে, কিন্তু গলা লম্বার কারণে মাথাটা এগিয়ে এসেছে। অঙ্কুরোদ্গমের পর লাউ গাছে প্রথম ফুল আসা পর্যন্ত আপনাকে ঠিক সন্ধেবেলা হজরত মুসা আলাইহিস সালামের মায়ের ১৭টা নাম পড়ে গাছে ফু দিতে হবে। ১৭টা নাম আমি পাবো কোথায়? আপনাকে আমি লিখে দিচ্ছি, এক্ষুনি লিখে দিচ্ছি। থাক, দরকার নেই। দরকার নেই কেন? কাগজ আমি রাখবো কোথায়? আমার পাঞ্জাবির পকেট নেই। ভদ্রলোক আহত গলায় বললেন, আপনি মনে হয় আমার কথা বিশ্বাস করতে পারছেন না। ঘন ঘন হাই তুলছেন। অবশ্য বিশ্বাস করা কঠিন। আমি হাসি মুখে বললাম, বিশ্বাস করছি। প্রতিটি শব্দ বিশ্বাস করছি। কারণ বিশ্বাসে মিলাই বন্ধু, তর্কে বহুদূর। মন্ত্রতন্ত্রের কথা আমি কাউকে বলি না। মানুষের মনে ঢুকে গেছে অবিশ্বাস। অবিশ্বাসীদের এইসব বলে লাভ নেই। আপনাকে আমার পছন্দ হয়েছে বলে বলছি। তাছাড়া আমি বেশি দিন বাঁচব না। সারা জীবনের সঞ্চয় কিছু তন্ত্রমন্ত্র কাউকে দিয়ে দিতে চাই। আর কাপ চা খাবেন? জি না। খান, আরেক কাপ খান। চায়ের সঙ্গে কোন নাস্তা দেব? মুড়ি আছে, মুড়ি মেখে দিতে বলি? বলুন। ভদ্রলোক বাড়ির ভিতরে ঢুকে গেলেন। আমি বসে আছি অন্ধকারে। আমার সামনে এতক্ষণ একটা হারিকেন ছিল। ভদ্রলোক ভেতরে ঢোকার সময় হারিকেন নিয়ে গেছেন। ঢাকায় বিখ্যাত লোডশেডিং শুরু হয়ে গেছে। ২ ঘন্টার আগে ইলেকট্রিসিটি আসবে না। এখন শীতকাল, গরম লাগার কথা না, কিন্তু গরমে শরীর ঘেমে গেছে। ইলেকট্রিসিটি এলেও এই গরমের হাত থেকে বাঁচা যাবে না, কারণ বসার ঘরে ফ্যান নেই। ভদ্রলোক গল্প করার সময় প্রবল বেগে হাওয়া করছিলেন। তিনি ভিতরে ঢোকার সময় হারিকেনের সঙ্গে হাত পাখাও নিয়ে গেছেন। ভদ্রলোকের আচার আচরণের মধ্যে কিছু মজার ব্যাপার আছে। ভেতরের বাড়িতে ঢুকলে সহজে বের হতে চান না। মুড়ির কথা বলে ভিতরে ঢুকেছেন আর বের হচ্ছেন না। কখন বের হবেন কে জানে। ইনি আমাদের মোহাম্মদ ইয়াকুব, বাবা সোলাইমান, গ্রাম নিশাখালী, জেলা নেত্রকোনা। ভদ্রলোক কবিরাজ হলেও কথাবার্তায় মনে হচ্ছে তন্ত্রমন্ত্র, জাদুটনার ব্যাপারে বিশেষজ্ঞ। ইয়াকুব সাহেব আমাকে খানিকটা পছন্দ করেছেন বলে মনে হচ্ছে। আজ নিয়ে তার সঙ্গে আমার ৩য় দফা সাক্ষাৎ। এরই মধ্যে তিনি আমাকে অদৃশ্য হওয়ার মন্ত্র শিখাচ্ছেন। অবশ্যই এটা তার কোনো একটা কৌশলও হতে পারে। দ্রুত মানুষদের নানান ধরনের কৌশল থাকে। মন্ত্রতন্ত্রের কথা বলে আমাকে অভিভূত করার চেষ্টা করছেন। আমি অভিভূত হচ্ছি না। এই ব্যাপারটাও সম্ভবত ভদ্রলোকের মনোবেদনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। ইয়াকুব সাহেব এক হাতে মুড়ির বাটি এবং হারিকেন, অন্য হাতে কাপড়ের ব্যাগ নিয়ে ঢুকলেন। ইলেকট্রিসিটি আজ বোধহয় আসবেই না। নিন, মুড়ি খান। খেয়ে অবশ্য আরাম পাবেন না। মুড়ি নেতা নেতা ন্যাতন্যাতা হয়ে গেছে। টিন ভালো করে বন্ধ করেনি। বাতাস ঢুকে মুড়ি মরা মরা হয়ে গেছে। আমি গম্ভীর গলায় বললাম, মরা মুড়ি জীবিত করার কোনো মন্ত্র নেই? মন্ত্র পড়ে ৩ বার ফু দিলেন।
মুড়ি তাজা হয়ে গেল। ভদ্রলোক দুঃখিত চোখে তাকিয়ে রইলেন। আমি মুড়ি চাবাতে চাবাতে বললাম, ঠাট্টা করছিলাম। ইয়াকুব সাহেব শীতল গলায় বললেন, মন্ত্র বিশ্বাস করা না করা আপনার ইচ্ছা, কিন্তু মন্ত্র নিয়ে ঠাট্টা করবেন না। মন্ত্র হলো বিচিত্র ধ্বনির কিছু শব্দ। শব্দ তুচ্ছ করার বিষয় নয়। আদিতে কিছুই ছিল না। আদিতে ছিল মহাশূন্য। তারপর একটা শব্দ হলো বিগ ব্যাং। তৈরি হলো বিশ্বব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড। কাজের সৃষ্টির মূলে রয়েছে শব্দ। আমি বললাম, আপনার কাপড়ের ব্যাগে কি? আপনাকে একটা জিনিস দেখাবার জন্য এনেছিলাম। মানুষের একটা কঙ্কাল, নরমুন্ডু। দেখান। আপনি অবিশ্বাসী টাইপ মানুষ। আপনাকে দেখানো না দেখানো সমান। সত্যিকার কোনো জহুরির হাতে পড়লে সে লাফিয়ে উঠত। বিশেষ ধরনের নরমুন্ডু? খুব লক্ষ্য করে দেখুন। আপনার কাছে বিশেষ ধরনের মনে হয় নাকি সাধারণ মনে হয়? আমি বিশেষ কিছু দেখলাম না। সাইজে ছোট একটা নরমুন্ডু, স্কাল সাদা থাকে, এটা একটু কালচে হয়ে আছে। মনে হয় অনেক দিনের পুরনো। বিশেষ কিছু বুঝতে পারছেন? জি না। অক্ষিগোটর দুটো থাকে, আর যে তিনটা সেটা বুঝেছেন? আমি দেখলাম কপালেও একটা ফুটা। সে ফুটাকে অক্ষিগোটর মনে হবার কোনো কারণ নেই। হয়তো কোনো কারণে ফুটো হয়েছে। কপালে গুলি খেলে কপাল ফুটো হবার কথা। আপনি বলতে চাচ্ছেন জীবিত অবস্থায় মানুষটার তিনটে চোখ ছিল? ইয়াকুব সাহেব নরমুন্ডু থলিতে ভরতে ভরতে বললেন, সব মানুষেরই তিনটা চোখ থাকে, দুটো দৃশ্যমান, একটা অদৃশ্য। ও আচ্ছা। ইলেকট্রিসিটি চলে এসেছে। আমি বললাম, ইয়াকুব সাহেব আমি উঠি। ইয়াকুব সাহেব আমাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিলেন। অতি বিনীত ভঙ্গিতে বললেন, একদিন এসে আমার সঙ্গে চারটা খানা খাবে। দরিদ্র মানুষ, বেশি কিছু খাওয়াতে পারবো না। মটরশুঁটি দিয়ে শিং মাছের ঝোল আর ভাত। কবে খাবেন বলুন? আগামী সপ্তাহে আসি। জি আচ্ছা, আসুন। আপনার মোটা বন্ধুকেও সঙ্গে নিয়ে আসবেন। ওনার জন্য একটা ওষুধ বানিয়ে রাখবো, খেলে ক্ষুধা কমে যাবে। অতি সুখাদ্যেও অরুচি হবে। ট্যাবলেট জাতীয় কিছু? জি। ফার্মেসির ট্যাবলেট না, বই জাতীয়। সকাল বিকাল দুবেলা সেব্য। বড়ি খেলে খিদে লাগে না? জি না। এই ক্ষুধামুক্তি ট্যাবলেট তো সারা বাংলাদেশের মানুষের জন্য দরকার। তৈরি আছে? থাকলে দুটো দিন নিয়ে যাই, ট্রাই করে দেখি। জি না, তৈরি নেই। তৈরি করে রাখুন। ট্যাবলেটটার নাম কি? কোনো নাম দেইনি। নাম দিন ইয়াকুবের ক্ষুধামুক্ত বড়ি। আপনি আমার কথা বিশ্বাস করছেন না, তাই না? আমি জবাব না দিয়ে হাঁটা ধরলাম। ফাতেমা খালা সিঙ্গাপুর থেকে ফিরেছেন কিনা খবর নেওয়া দরকার। খালা বাড়িতে নেই। তিনি তার আর্কিটেক্টের কাছে গিয়েছেন। বাড়িতে যে সোয়ানা বসবে তার ডিজাইন নিয়ে কথা বলবেন। পুরনো ডিজাইন তার পছন্দ হচ্ছে না। ফলস সিলিং অনেক উঁচুতে হয়েছে, আরো নিচু হওয়া দরকার। সোয়ানার ঘরে দমবন্ধ ভাবটা আসলো। তামান্না আমাকে বসতে দিল। তার আচার আচরণ স্বাভাবিক। মনে হচ্ছে আজই তার সঙ্গে আমার প্রথম দেখা।
আমি চাইবার আগেই লম্বা গ্লাস ভর্তি সবুজ রঙের কি এক শরবত এনে দিল। শরবতের গায়ে বরফের কণা ভাসছে। আমি চুমুক দিতে দিতে বললাম, "জামান ভালো আছে?" তামান্না বিস্মিত হয়ে বলল, "জামানকে?" "আপনার ছোট ভাই রিক্সা থেকে পড়ে যেয়ে ব্যথা পেয়েছিল।" "ও আচ্ছা, হ্যাঁ, জামান ভালো আছে। তা রিক্সা থেকে পড়ে যাওয়ার ব্যথা পাওয়ার কথা আপনাকে কে বলেছে?" "আপনার ম্যাডাম বলেছেন যে আপনাকে যা বলে তাই আপনি মনের ভেতর ঢুকিয়ে রেখে দেন? সবাই তাই করে। আপনি অন্য সবার মতো না। আপনি আলাদা?" "হ্যাঁ, আলাদা। তবে ভালো অর্থে আলাদা না, মন্দ অর্থে আলাদা। আপনার সমস্ত জীবন এবং কর্মকাণ্ড জুড়ে আছে ভান। মিথ্যে রহস্যের ধোঁয়া সৃষ্টি করে আপনি তার মধ্যে বাস করতে ভালোবাসেন। 20,000 টাকা দিয়ে আপনি পাথর কিনতে গিয়েছিলেন। যাননি? যার পাথর সে বিক্রি করল না। কারণ আপনি এমনই এক রহস্যের কুয়াশা তার সামনে সৃষ্টি করলেন যে সে ভাবল, না জানি এটা কি পাথর। আপনি করলেন ম্যানেজার সাহেবের সামনে। কারণ আপনি একই সঙ্গে তাকেও ভরকে দিতে চেয়েছিলেন। তাই না? হ্যাঁ, উনি কি ভড়কিয়েছেন? যথেষ্ট ভড়কিয়েছেন। গতকাল অনেকক্ষণ তিনি আমার সঙ্গে ঝুরোঝুরি করেছেন পাথরটা দেখে আসার জন্য। আপনি কি দেখে এসেছেন? হ্যাঁ। আমি আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলাম, "পাথরটা হাত দিয়ে ছুঁয়েছেন?" "হাত দিয়ে ছুঁবো কেন?" "হাত দিয়ে ছুঁলেই একটা ইন্টারেস্টিং ব্যাপার হতো। ইলেকট্রিক শকের মতো একটা শক খেতেন। নেক্সট টাইম যখন যাবেন, হাত দিয়ে ছুঁয়ে দেখবেন।" তামান্না একদৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি আরাম করে শরবত খাচ্ছি। শরবতে কেমন লজেন্স লজেন্স গন্ধ, অতিরিক্ত মিষ্টি। অতিরিক্ত মিষ্টিটা মনে হয় এই শরবতের জন্য প্রয়োজন। মিষ্টি কম হলে তাতে ভালো লাগতো না। হিমু সাহেব, জি, পাথরটা হাত দিয়ে ছুলে আমি 400 ভোল্টের শক খাবো? 400 ভোল্টের শক খাবেন না, মৃদু ধাক্কার মতো লাগবে। আপনি আমাকে নিয়েও রহস্য তৈরি করবেন না, প্লিজ। শরবত খাচ্ছেন, খান। আমি খুব দুঃখ কষ্টে মানুষ হয়েছি। যারা এত দুঃখ কষ্টে মানুষ হয়, তারা এত সহজে বিভ্রান্ত হয় না। দ্বিতীয় কথা হচ্ছে, মানুষ হিসেবে আমি কখনো বোকা ছিলাম না। ওই শরবতের গ্লাসে লম্বা চুমুক দিয়ে বললাম, "ফাতেমা খালার ফিরতে মনে হয় দেরি হবে। আমি উঠি।" তাও না কঠিন গলায় বলল, "না, আপনি উঠবেন না। ম্যাডাম আমাকে বলে গেছেন আপনি যদি আসেন আপনাকে যেন আটকে রাখা হয়। লাইব্রেরি ঘরে নিয়ে গিয়ে বসতে পারেন। বই-টই পড়লে আপনার সময় কাটবে।" আমি বললাম, "আপনার ম্যাডাম নিশ্চয়ই আমাকে বলেননি আমাকে লাইব্রেরি ঘরে নিয়ে বসাতে। আমার ধারণা তিনি আপনাকে বলে গেছেন আমার সঙ্গে গল্পগুজব করতে। তাই না?" "হ্যাঁ, তাই।" "বেশ, আপনি গল্প করুন, আমি শুনছি। রূপকথা শুনবেন? যা শোনাবেন তাই শুনব।" আমি বেশ কায়দা করে গল্প বলা শুরু করলাম। যে কোনো কারণেই হোক, তামান্না মেয়েটা আমার উপর অসম্ভব বিরক্ত। বিরক্তিটা এই পর্যায়ে যে সে আমার দিকে তাকাতেও পারছে না।
সে গল্প হচ্ছে অনগ্রহ এবং অনিচ্ছায়। ৩ জেলে গেছে মাছ ধরতে। সাগরে জাল ফেলেছে। জালে ধরা পড়ল এক মৎস্যকন্যা, মারমেইড। হুম। মৎস্যকন্যা বলল, "তোমাদের আল্লাহর দোহাই লাগে। তোমরা আমাকে মেরো না। আমাকে সাগরে ফেলে দাও। তার বদলে তোমাদের প্রত্যেকের একটা করে ইচ্ছা আমি পূরণ করব। তবে আমি তো আর আলাদিনের জিনের মতো ক্ষমতাবান না। আমার ক্ষমতা সীমিত। আমি টাকা, পয়সা, ধন-দৌলত দিতে পারব না।" ১ম জেলে বলল, "আচ্ছা, ঠিক আছে। তুমি আমার বুদ্ধি বাড়িয়ে দাও। এখন যে বুদ্ধি আমার আছে তা ডাবল করে দাও।" মৎস্যকন্যা বলল, "ডাবল করা হলো।" ১ম ছেলের স ১ম জেলের সঙ্গে, সঙ্গে বুঝল তার বুদ্ধি বৃদ্ধি পেয়েছে। ২য় জেলে বলল, "একজন যখন বুদ্ধি নিয়েছে তখন আমিও বুদ্ধি নিব। তবে ডাবল না, আমার বুদ্ধি ৩ গুণ করে দাও।" মৎস্যকন্যা বলল, ৩ গুণ করা হলো। ৩য় জেলে বলল, "আমিও বুদ্ধি চাই। তবে চাই ১০ গুণ।" মৎস্যকন্যা বলল, "খবরদার, এটি করবে না। ১০ গুণ বুদ্ধি তোমাকে দেওয়া হলে তুমি বিপদে পড়বে। বিপদে পড়া বা না পড়া আমার ব্যাপার। তোমার কাছে ১০ গুণ বুদ্ধি চেয়েছি, তুমি বুদ্ধি দাও। এখনো সময় আছে, ভেবে দেখো।" ভাবাভাবির কিছু নাই। মৎস্যকন্যা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, "আচ্ছা যাও, তোমাকে ১০ গুণ বুদ্ধি দেওয়া হলো।" আর সঙ্গে, সঙ্গে ৩য় জেলে একটা মেয়ে হয়ে গেল। তামান্না বলল, "আপনি বলতে চাচ্ছেন যে মেয়েদের বুদ্ধি পুরুষদের চেয়ে ১০ গুণ বেশি?" "হ্যাঁ।" "এই গল্পটা কি আপনি আমাকে খুশি করার জন্য বললেন?" "আপনাকে খুশি করার একটা প্রচ্ছন্ন ইচ্ছা আমার ছিল। তবে গল্পটা আমি বিশ্বাস করি।" তামান্না নড়ে চড়ে বসল এবং আমাকে হঠাৎ খুব বিস্মিত করে দিয়ে বলল, "হিমু সাহেব, শুনুন। ম্যাডাম চলে আসার আগে আপনাকে খুব জরুরি কিছু কথা বলি। দয়া করে মন দিয়ে শুনুন। আমি আপনাকে পছন্দ করি না। আমি যাদেরকে পছন্দ করি না তাদের সে ব্যাপারটা বুঝতে দেই না। বরং এমন ভাব করি যাতে করে তারা বিভ্রান্ত হয়। তারা মনে করেন আমি তাদের খুবই পছন্দ করি। আপনার বেলায় ব্যতিক্রম করলাম। আমি যে আপনাকে অপছন্দ করি সেটা জানিয়ে দিলাম। কেন? আপনার সঙ্গে অস্পষ্টতা রাখলাম না। আপনি আপনার ম্যাডামকে খুবই অপছন্দ করেন, তাই না?" "হ্যাঁ, উনাকে অপছন্দ করি। বোকা মানুষ আমার পছন্দ না। আপনার খালা মেয়ে হয়েও বোকা। মৎস্যকন্যার গল্প আপনার খালার ক্ষেত্রে কাজ করছে না। যে কারণে আমার অপছন্দের ব্যাপারটা উনাকে জানাতে পারিনি। কারণ উনার সাহায্য দরকার আমার। আমি বিশাল সংসার নিয়ে বিপদে পড়ে গেছি।" তাওয়ানা বেশ সহজ এবং স্বাভাবিক ভঙ্গিতে আমার সামনে বসে আছে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছি। মনে হচ্ছে আমাদের সামনে অদৃশ্য একটা দাবার সেট। দাবা খেলা হচ্ছে। আমি তাকে কিস্তি দিয়ে দিলাম।
কিস্তি কাটান দিয়ে সে উল্টো কিস্তি দিয়েছে, ঘোড়ার কিস্তি। একসঙ্গে রাজা এবং মন্ত্রী ধরা পড়েছে। রাজা বাঁচাতে হলে আমাকে মন্ত্রী বিসর্জন দিতে হবে। রাজা না বাঁচিয়ে মন্ত্রী বাঁচলে কেমন হয়? খেলা শেষ হলো। হুম, তাতে কি? মন্ত্রীর মতো শক্তিশালী গুটিটাও বেঁচেই রইল। আমি রাজা বিসর্জন দেবার ব্যবস্থা করলাম। কোমল গলায় বললাম, তামান্না, আপনি বোধহয় জানেন না আমি আপনাকে খুবই পছন্দ করি। আপনাদের মতো পছন্দ এই আপনার মতো পছন্দ এই জীবনে আরেকটি মেয়েকে করেছিলাম। তার নাম রূপা। তামান্না আমার কথায় মোটেই চমকালো না। সে কঠিন মুখে বলল, প্লিজ, আপনি মিথ্যা বলবেন না। আপনি এই দীর্ঘ জীবনে কাউকে পছন্দ করেননি। ভবিষ্যতেও কাউকে পছন্দ করবেন বলে মনে হয় না। পৃথিবীতে কিছু কিছু মানুষ খুব দুর্ভাগা মানুষ হয়ে জন্মগ্রহণ করে। তারা কাউকে ভালোবাসতে পারে না। আপনি সেই সব দুর্ভাগা মানুষদের মধ্যে একজন। আমি বললাম, ও আচ্ছা। আপনি মহাপুরুষ সেজে পথে পথে হাঁটেন, সেটাই আপনার জন্য ভালো। আমি আবারও বললাম, ও আচ্ছা। তামান্না দীর্ঘ কোনো বক্তৃতার জন্য তৈরি হচ্ছিল। নিজের নিজেকে সামনে নিল, কারণ ফাতেমা খালা এসে পড়েছেন। তাকে খুবই উত্তেজিত মনে হচ্ছে। হাঁপাতে হাঁপাতে বললেন, কেমন আছিস শিমু? ভালো। আরও আগে চলে আসতাম। বুলবুল পাথরটার কথা বলল। ভাবলাম, ঠিক আছে, দেখেই যাই। পাথর দেখে এসেছি। হাত দিয়ে ছুঁয়েছ? হুম। হিমু, তুই বললে বিশ্বাস করবি না। হাত দিয়ে ছোঁয়া মাত্র ইলেকট্রিক শকের মতো শক খেলাম। মনে হলো পাথরটা জীবন্ত। আমার গায়ের সমস্ত লোম খাড়া হয়ে গেল। আমি তামান্নার দিকে তাকালাম। তামান্না আমার দৃষ্টি সম্পূর্ণ অগ্রাহ্য করে কিশোরীদের মতো ছটফটে গলায় বলল, ম্যাডাম, আপনি একা গিয়ে দেখে এলেন, আমাকে নিলেন না? আমিও পাথরটা ছুঁয়ে দেখতাম। ফাতেমা খালা বললেন, পাথর গিয়ে দেখার দরকার নেই। পাথরটা আমি কিনব। যত টাকা লাগে কিনব। গাড়িতে আসতে আসতে মন স্থির করেছি। হিমু, তোর উপর দায়িত্ব হচ্ছে পাথরটা কেনার ব্যবস্থা করা। তোকে আমি তার জন্য আলাদা কমিশন দিব। কেনার ব্যবস্থা করতে পারবি না? পারবো। বুলবুল বলছিল, তুই নাকি এই পাথরটার বিষয়ে জানিস। পাথরটার ক্ষমতা কি বল দেখি? খালা, এটা হলো ইচ্ছাপূরণ পাথর। পাথরে হাত দিয়ে যা চাইবে তাই পাবে। সত্যি বলছিস না ঠাট্টা করছিস? সত্যি বলছি। তোর মুখ দেখে তো মনে হচ্ছে তুই ঠাট্টা করছিস। ঠাট্টা করলেও কিছু যায় আসে না। পাথরটা আমার দরকার। তুই এক কাজ কর, এক্ষুনি যা পাথরটা নিয়ে আয়। পাজেরো গাড়িটা নিয়ে যা। মালিক শুদ্ধা নিয়ে আসবি। পাথরের দাম যা ঠিক হয় আমি দিয়ে দিব। ইয়াকুব সাহেবের সঙ্গে দেখা হয়েছে। আমি এক কাজ করি, গাড়ি না করে গাড়ি করে না হয় ইয়াকুব সাহেবকে নিয়ে আসি। পাথর আরেকদিন আনব। ইয়াকুব পালিয়ে যাচ্ছে না। তুই পাথর আগে নিয়ে আয়। পাথরের সত্যি ক্ষমতা আছে কিনা সেটা আজ রাতেই টেস্ট করব। আপনারা শুনছিলেন ময়না আহমেদের হিমুর রূপালী রাত্রি, পর্ব ৮। পরবর্তী গল্প শুনতে গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।